প্রিয় শিক্ষার্থীরা, ধারাবাহিক অনলাইন শিক্ষা কার্যক্রমে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি বিএম মিজানুর রহমান, সহকারী শিক্ষক বিজ্ঞান, কেডিআরকে মাধ্যমিক বিদ্যালয়। প্রিয় শিক্ষার্থীরা, বর্তমান যুগ আধুনিক যুগ, তথ্য ও বিজ্ঞান ও প্রযুক্তির যুগ। প্রিয় শিক্ষার্থীরা, এই তথ্য প্রযুক্তির যুগে আমরা বাস করে আমাদের কিন্তু তথ্য ও উপাত্ত সম্পর্কে বিস্তারিত ধারণা থাকতে হবে। তথ্য উপাত্তের উপর ভিত্তি করে তৈরি হয় গবেষণা, এবং গবেষণার পরেই এগিয়ে যায় সারা বিশ্ব, হয় নতুন নতুন আবিষ্কার, জ্ঞান বিজ্ঞানের পরিধি। প্রিয় শিক্ষার্থীরা, এই জ্ঞান বিজ্ঞানের পরিধির এই উন্নতির ফলেই কিন্তু পৃথিবীতে বিশ্বায়ন ঘটছে এবং পুরো পৃথিবীটা আজকে আর বিশ্বগ্রামে পরিণত হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আমি আজকে তোমাদের সাথে আলোচনা করছি তথ্য ও উপাত্ত সম্পর্কে। প্রিয় শিক্ষার্থীরা, যারা ষষ্ঠ শ্রেণীতে আছো তাদের বইয়ের শেষ অধ্যায় অর্থাৎ অষ্টম অধ্যায়ে 137 পেজ তোমরা বের করতে পারো। এই অধ্যায়ে তোমরা তথ্য উপাত্ত সম্পর্কে জানতে পারবে। যারা সপ্তম শ্রেণীতে আছো তাদের বইয়ের 11 নম্বর যে অধ্যায়টা আছে অর্থাৎ শেষ অধ্যায় পৃষ্ঠা 162-তে তোমরা কিন্তু এই তথ্য উপাত্ত সম্পর্কে জানতে পারবে। যারা অষ্টম শ্রেণীতে আছো তারা 11 অধ্যায়ের পৃষ্ঠা নম্বর 159, এই শেষ অধ্যায়ে তোমরা কিন্তু এই তথ্য উপাত্ত সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারছো। এবং যারা নবম এবং দশম শ্রেণীতে আছো অর্থাৎ এসএসসি পরীক্ষার্থী যারা আছো, শিক্ষার্থীরা, তারা 17 নম্বর অধ্যায়ে পৃষ্ঠা নম্বর 326, এই পেজ থেকে তোমরা কিন্তু এই তথ্য উপাত্ত বা পরিসংখ্যান বিষয়ে জ্ঞান তোমরা অর্জন করবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। আমি শুরুতেই তোমাদের সাথে আলোচনা করতে চাই তথ্য বা উপাত্ত কী, পরিসংখ্যান কী এর সম্পর্কে। এরপর আমরা আমাদের ক্লাসগুলোতে চলে যাব, পরবর্তী পাঠে চলে যাব। প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে তোমাদের জানতে হবে যে উপাত্ত কী। উপাত্তকে ইংলিশে বলা হয় ডেটা। তাহলে শুরুতেই তোমাদের জানতে হবে যে উপাত্ত কাকে বলে। তথ্য বা ঘটনা নির্দেশক শাখাগুলোকে পরিসংখ্যানের উপাত্ত বলে। তথ্য বা ঘটনা নির্দেশক সংখ্যাগুলোকে পরিসংখ্যানের উপাত্ত বলে। তাহলে আমরা জানতে পারলাম যে উপাত্ত কাকে বলে। তথ্য বা ঘটনা নির্দেশক সংখ্যাগুলোকে পরিসংখ্যানের উপাত্ত বলে। তাহলে তথ্যটা কি? প্রশ্ন আমাদের আসে যে তথ্য কথাটা আসছে, তাহলে এই তথ্যটা কি? প্রিয় শিক্ষার্থীরা, আমরা পাশাপাশি একটু তথ্যটাও জেনে নিই। তথ্যকে ইংলিশে বলা হয় ইনফরমেশন। তাহলে তোমরা জেনে নাও যে এই তথ্যটা কাকে বলে। কোনো কিছু সম্পর্কে স্পষ্ট ধারণা পেতে উপাত্তকে প্রক্রিয়া করে যে অর্থ বা অবস্থা পাওয়া যায়, উপাত্তকে প্রক্রিয়া করে যে অর্থবহ অবস্থা পাওয়া যায় তাকে তথ্য বলে। তাহলে শিক্ষার্থীরা জানতে পারলাম কোনো কিছু সম্পর্কে স্পষ্ট ধারণা পেতে উপাত্তসমূহ প্রক্রিয়া করে যে অর্থ বা অবস্থা পাওয়া যায় বা যে স্পষ্ট ধারণা যায়, জ্ঞান লাভ করা যায় বিষয়টি সম্পর্কে, তাকে বলা হচ্ছে তথ্য। প্রিয় শিক্ষার্থীরা, আমরা সকল তথ্যকে কিন্তু উপাত্ত বলতে পারি। সকল উপাত্ত কিন্তু তথ্য নয়, কারণ সকলে তো অর্থবহতা প্রকাশ নাও করতে পারে। প্রক্রিয়াকরণের পূর্বাবস্থা হচ্ছে উপাত্ত, আর প্রক্রিয়াকরণের পরবর্তী অবস্থা হলো তথ্য। এই যে উপাত্ত, এটা পরিসংখ্যানে বা কম্পিউটারে ইনপুট হিসেবে ব্যবহার করা হয়, আর এই তথ্যটাকে পরিসংখ্যানে আউটপুট হিসেবে পাওয়া যায়, অর্থাৎ আউটপুট হিসেবে ব্যবহার করা যায় হচ্ছে ইনফরমেশন বা তথ্য। তবে সেক্ষেত্রে তোমরা তো জানতে পারলে তথ্য কাকে বলে এবং উপাত্ত কাকে বলে। তাহলে আমরা এখন জানবো হচ্ছে যে তথ্য বা উপাত্ত বা এটা নিয়ে যে শাখায় আলোচনা করা, গণিতের যে শাখা,
তাকে বলা হয় পরিসংখ্যান। এই পরিসংখ্যানকে ইংলিশে বলে স্ট্যাটিস্টিক্স। এই যে স্ট্যাটিস্টিক্স বা পরিসংখ্যান, এটা কাকে বলে? সংখ্যাভিত্তিক তথ্য ঘটনা হচ্ছে একটি পরিসংখ্যান। পরিসংখ্যান হলো গণিতের একটি ফলিত শাখা। সংখ্যাভিত্তিক তথ্য বা ঘটনা হচ্ছে একটি পরিসংখ্যান। ঘটনা হচ্ছে পরিসংখ্যান। তোমাদের বইয়ে তোমরা কিন্তু এই সম্পর্কে বিস্তারিত জানতে পারছো, তাই না? যে সংখ্যাগুলো কাকে বলে, পরিসংখ্যান কাকে বলে? পরিসংখ্যান হলো গণিতের একটি ফলিত শাখা। সংখ্যাভিত্তিক তথ্য বা ঘটনা হচ্ছে পরিসংখ্যান। প্রিয় শিক্ষার্থীরা, স্ক্রিনের লেখা কিন্তু যদি ভালো করে দেখা না যায়, তাহলে আমার কথার দিকে তোমরা একটু খেয়াল করো, তোমরা বুঝতে পারবে। পরিসংখ্যান হলো গণিতের একটি ফলিত শাখা। সংখ্যাভিত্তিক তথ্য বা ঘটনা হচ্ছে পরিসংখ্যান। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু পরিসংখ্যান বা তথ্য পদ্ধতি সম্পর্কে ধারণা পেলাম। আমরা এখন জানবো পরিসংখ্যানের উপাত্ত দুই ধরনের হয়ে থাকে, তোমরা জানো। একটা হচ্ছে প্রাথমিক উপাত্ত, একটা হচ্ছে মাধ্যমিক উপাত্ত। প্রাথমিক উপাত্ত কি? যে অনুসন্ধানকারী তিনি সরাসরি যদি সেই উৎস থেকে তথ্যটা সংগ্রহ করে বা উপাত্ত সংগ্রহ করে, তাকে বলা হচ্ছে প্রাথমিক উপাত্ত। এটা নির্ভরযোগ্যতা অনেক বেশি, যেহেতু অনুসন্ধানকারী সরাসরি সেখান থেকে উৎসটা সংগ্রহ করেছে বা তথ্যটা সংগ্রহ করেছে। আর মাধ্যমিক উপাত্ত কোনটা বা পরোক্ষ উপাত্ত কোনটা? অনুসন্ধানকারী যদি নিজে না যেয়ে অন্য কারোর কাছ থেকে পরোক্ষ উৎস থেকে সেই উপাত্তটা সংগ্রহ করে বা তথ্য সংগ্রহ করে, তাহলে তাকে বলা হচ্ছে পরোক্ষ উপাত্ত বা মাধ্যমিক উপাত্ত। এটা নির্ভরযোগ্যতা কিন্তু ওই যে প্রাথমিক উপাত্ত থেকে কিন্তু কম। আর যে অংশটা তোমাদের সাথে আলোচনা করছি আজকে, সেটা হচ্ছে যে এই যে উপাত্ত, এটা প্রধানত দুভাগে ভাগ করতে পারি আমরা উপাত্তকে। একটা হচ্ছে বিন্যস্ত উপাত্ত, আর একটা হচ্ছে উপাত্ত, আর হচ্ছে অবিন্যস্ত উপাত্ত। শিক্ষার্থীরা, তোমরা বুঝতেই পারছো যে বিন্যস্ত উপাত্ত কাকে বলে? যে সকল উপাত্তগুলা মানের ক্রমে সাজানো থাকে, অর্থাৎ বিন্যস্ত থাকে, অর্থাৎ সুন্দরভাবে সাজানো থাকে, সেটাকে বলা হয় বিন্যস্ত উপাত্ত। আর যে সকল উপাত্ত এলোমেলো আছে, অর্থাৎ মানের কোনো ক্রমে সাজানো নেই, সে সকল উপাত্তকে বলা হচ্ছে অবিন্যস্ত উপাত্ত। বিন্যস্ত উপাত্ত, যে সকল উপাত্তগুলা মানের ক্রমে সাজানো থাকে, হয় ঊর্ধ্বক্রম বা অধক্রম অনুসারে সাজানো থাকে, সেটা বিন্যস্ত উপাত্ত। আর যে উপাত্ত মানের ক্রমে সাজানো থাকে না, সেটা হচ্ছে অবিন্যস্ত উপাত্ত। অর্থাৎ যে উপাত্তগুলো এলোমেলো থাকে, সেটাই হচ্ছে অবিন্যস্ত উপাত্ত। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকের ক্লাসে এই উপাত্তগুলা কিভাবে অবিন্যস্ত উপাত্তগুলা বিন্যস্ত করা যায়, কিভাবে সারণী তৈরি করা যায় এবং গড়, মধ্যক, প্রচুরক নির্ণয় করা যায়, সে সম্পর্কে আমরা শিখব। আমাদের পরবর্তী তিনটি ক্লাসে, আমি ধারাবাহিক তিনটি ক্লাসে তোমার সারণীবদ্ধ উপাত্তের গড় নির্ণয়, মধ্যক নির্ণয় এবং প্রচুরক নির্ণয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে গড় নির্ণয়ের পর একটি ক্লাস আমি তোমাদের রাখবো, মধ্যক নির্ণয় এবং প্রচুরক নির্ণয় কিন্তু আরেকটা ক্লাস তোমরা পাবে। তো তিনটি ক্লাস তোমরা, আরও পরবর্তী তিনটি ক্লাসে তোমরা এই পরিসংখ্যানের তথ্য উপাত্ত সম্পর্কে ধারণা পাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা জানবো এই যে গড়, মধ্যক বা প্রচুরক কি, সে সম্পর্কে আমরা একটু দেখব। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা খাতা কলম নিই এবং আজকে কিন্তু আমরা এই যে সকল শিখছি বা জানছি, এটা একটু মনোযোগ সহকারে শুনবো, কারণ তোমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই অধ্যায়টা থেকে কিন্তু তোমাদের প্রশ্ন এসে থাকে, এটা বাধ্যতামূলক একটি প্রশ্নের উত্তর করতে হয়। তাহলে শুরুতে আমরা জানি গড় কাকে বলে, মধ্যক কাকে বলে এবং প্রচুরক কাকে বলে। তো প্রিয় শিক্ষার্থীরা, গড়কে ইংলিশে বলা হচ্ছে মিন, মধ্যককে বলা হচ্ছে মিডিয়ান, প্রচুরককে বলা হচ্ছে মোড। তোমাদের বইয়ে দেখো ব্র্যাকেটে এটা লেখা আছে। তো প্রিয় শিক্ষার্থীরা, গড়কে বলা হচ্ছে মিন, মধ্যককে বলা হচ্ছে মিডিয়ান, আর প্রচুরককে বলা হচ্ছে মোড। গড় কাকে বলে দেখো, তোমরা প্রত্যেকে জানো, পঞ্চম শ্রেণীতে বা চতুর্থ শ্রেণীতে তোমাকে কিন্তু গড় নির্ণয় করেছে, তাই না? সংগৃহীত উপাত্তসমূহের সমষ্টিকে উপাত্তের সংখ্যা দিয়ে ভাগ করে যে মান পাওয়া যায় তাকে গড় বলে। অর্থাৎ এই গাণিতিক গড় সমান আমরা কিন্তু বলতে পারি, গাণিতিক গড়
সমান আমরা বলতে পারছি যে উপাত্ত সমূহের যোগফল ভাগ হচ্ছে উপাত্তের সংখ্যা, অর্থাৎ কোনো সংগৃহীত উপাত্ত সমূহকে যোগ করে তার উপাত্তের সংখ্যা দ্বারা ভাগ করে যে মানটা পাওয়া যায় সেটা হচ্ছে গড়। মধ্যক অর্থাৎ মাঝামাঝি। আমরা কিন্তু বলতে পারছি যে মধ্যক কি? মধ্যক হলো সংগৃহীত উপাত্তের মধ্যম মান, অর্থাৎ মানের ক্রমানুসারে সাজালে বা ঊর্ধ্বক্রম বা অধক্রমে সাজালে যে মানটি উপাত্ত সমূহকে সমান দুই ভাগে ভাগ করে তাকে বলা হচ্ছে মধ্যক। অর্থাৎ আমরা যদি বলতে পারি যে কোনো উপাত্তকে মানের ক্রমানুসারে সাজালে যে মানটি ওই উপাত্ত সমূহের মাঝামাঝি বা সমান দুই ভাগে ভাগ করতে হচ্ছে উপাত্ত সমূহগুলোকে, সেটাকে বলা হচ্ছে মধ্যক। উপাত্ত বেজোড় হলে মধ্যক হবে হচ্ছে মধ্যম পদ, আর উপাত্ত জোড় হলে মধ্যক হবে হচ্ছে মধ্যম পদদ্বয়ের গড়। অর্থাৎ আমরা এখানে বলতে পারি যে বেজোড় হলে সূত্রটা আমরা বলতে পারি যে মধ্যম পদ তোমরা বলতে পারো, বা সূত্র হিসেবে যদি রাখো n+1/2 তম পদ। আর জোড় হলে আমরা বলবো মধ্যম পদ দ্বয়ের গড়। অর্থাৎ তোমরা বলতে পারো n/2 ও n/2+1 তম পদের সমষ্টি ভাগ 2। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু জানতে পারছি যে এই যে মধ্যক হচ্ছে বেজোড় যদি হয় তাহলে মধ্যম পদ বা n+1/2 তম পদ, আর যদি জোড় হয় তাহলে মধ্যম পদদ্বয়ের গড় বলতে পারি n/2+1 তম পদের সমষ্টি বাই 2। তো সেক্ষেত্রে প্রচুরক কি? প্রচুরককে বলা হচ্ছে মোট। কোন উপাত্তে যে সংখ্যাগুলো সর্বাধিক বার থাকে, অর্থাৎ যে সংখ্যা বা সংখ্যাগুলো সর্বাধিক বার রয়েছে কোনো উপাত্তে, তাকে বলা হচ্ছে প্রচুরক। অর্থাৎ প্রচুরক হচ্ছে যে সংখ্যা সর্বাধিক বার থাকে সেটাই হচ্ছে প্রচুরক। একবারে বেশি যদি প্রচুরক না থাকে, মানে কোনো সংখ্যা না থাকে একবারে বেশি কোনো উপাত্তে, তাহলে সেই উপাত্তে কোনো প্রচুরক নেই। আমাদের জানতে হবে যে একবারে বেশি না থাকলে সেই উপাত্তে কোনো প্রচুরক থাকবে না। অর্থাৎ যে সংখ্যা উপাত্তে সর্বাধিক বার থাকে তাই প্রচুরক। তাহলে আমরা বলতে পারছি যে সংখ্যা কোনো উপাত্তে সর্বাধিকবার থাকে তাই হচ্ছে প্রচুরক। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু জানতে পারলাম যে গড়, মধ্যক বা প্রচুরক কি, তাই না? তাহলে এই গড়, মধ্যক বা প্রচুরক কিভাবে আমরা অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে নির্ণয় করব সেটাই হচ্ছে আজকে আমরা শিখতে চাচ্ছি, যে কিভাবে এই অবিন্যস্ত উপাত্তের গড়গুলো আমরা নির্ণয় করতে পারি, প্রচুরক নির্ণয় করতে পারি বা মধ্যক নির্ণয় করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, এই বৈশ্বিক মহামারী করোনার মধ্যে আমরা ঘরে আছি, তথাপি কিন্তু আমাদের পাঠের কাজ থেমে নেই। আমরা কিন্তু অনলাইনে ঘরে বসে কিন্তু আমাদের পাঠের কাজ চালিয়ে যাচ্ছি, এবং সরকার প্রদত্ত যে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে তোমাদের বাড়ির কাজ হিসেবে, এবং প্রজেক্টমূলক যে কাজগুলো আছে তোমরা সেটা নিশ্চয়ই করে জমা দিচ্ছ, তাই না? তো প্রিয় শিক্ষার্থীরা, পাশাপাশি আমাদের ক্লাসগুলো দেখতে হবে এবং আমাদের বইয়ের কিন্তু পাঠ চালিয়ে যেতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন একটু উদাহরণ দেখবো এবং কিছু অঙ্ক শিখবো, তাই না? অঙ্ক করবো। তো এই উদাহরণটা এসে তোমরা যদি দেখো এবং খেয়াল করো, এখনই কিন্তু আমরা অঙ্কের ভিতরে প্রবেশ করছি, এবং দেখো তোমাদের বইয়ে কিন্তু এ ধরনের অঙ্ক কিন্তু প্রতি বছরই এসে থাকে। তাহলে সবাই একটু দেখো, আমি একটা বলছি, কোন শ্রেণীতে অধ্যয়নরত 20 জন শিক্ষার্থীর ওজন, কোন শ্রেণীতে অধ্যয়নরত 20 জন শিক্ষার্থীর ওজন, কোন শ্রেণীতে অধ্যয়ন শিক্ষার্থীর ওজন কেজিতে নিম্নরূপ। কোন শ্রেণীতে অধ্যয়নরত 20 জন শিক্ষার্থীর ওজন কেজিতে নিচে দেওয়া হলো 50, 40, শিক্ষার্থী আবার লিখে নিই, 45, 47, 50, 42, 44, 40,
44 40 50 55 50 55 44 55 44 55 50 45 50 45 40 45 40 45 47 52 47 52 55 56। শিক্ষার্থীরা এখানে 20 জন শিক্ষার্থীর ওজন দেওয়া হলো 50 কেজি 40 কেজি, তাই না? 3 3 6 3 9 3 12 3 15 16 17 18 19 20, তাই না? তাহলে 2 4 6 8 10 12 14 16 18 20, অর্থাৎ এই 20 জন শিক্ষার্থীর ওজন কিন্তু দেওয়া হলো। এখন এই 20 জন শিক্ষার্থীর ওজন নিয়ে আমরা কিন্তু এই 20 জন শিক্ষার্থীর যে ওজনটা দেওয়া আছে এটাকে যদি বিন্যস্ত করতে বলা হয় তাহলে আমরা কি করতে পারি, মানের ঊর্ধ্বক্রমে আমরা সাজাতে পারি, মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা এটাকে দেখি যে এই যে উপাত্তগুলো আছে এটা যদি আমরা মানের ঊর্ধ্বক্রমে সাজাই তাহলে কি পাই। প্রিয় শিক্ষার্থীরা দেখো এখানে সর্বনিম্ন কত আছে 40, সর্বোচ্চ কিন্তু আমরা দেখতে পাচ্ছি 56। তাহলে আমরা এটা সাজাই 40, দেখো পার্টি আছে 40, দেখো এই যে আমি দাগ দিলাম 40, এই দেখো আরো 40 আছে, তাই না? আরো 40, তাহলে 40 কয়টা আছে দেখো তো 3টি। একাধিক সংখ্যা থাকলে আমরা সাধারণ সময় কিন্তু তোমার সময় একটা লেখো না, তাহলে বলতে যে কয়টা আছে সে কয়টাই লিখতে হবে। 40 3টে আছে, আমরা 3টা পরপর লিখলাম। এরপর দেখো 42 আছে একটি, 40-এর পরে 41 কিন্তু নেই। এরপরে দেখো প্রিয় শিক্ষার্থী 42-এর 44 আছে 2টি, আমরা 44 দিচ্ছি, 44 2টি। এরপর দেখো প্রিয় শিক্ষার্থীরা 44-এর পরে 45 আছে কয়টি, দেখো 45 একাধিক 45 আছে, তাহলে 45 45 এবং 45 দেখো 3টি 45 কিন্তু এখানে রয়েছে। 45 আছে 3টি। শিক্ষার্থীরা এখন দেখো 47 মানে দেখো 47 47 আছে 2টি। তাহলে আমরা দেখো যে কি সাজাচ্ছি, আমরা দেখো পরপর কিন্তু আমরা মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে যাচ্ছি। এরপর দেখো আছে 50 আছে 4টি, 50 50 50 50 তো মিলে নাও, 50 আছে কিন্তু 4টি, 52 আছে একটি, 52 আছে একটি এবং 55 আছে 3টি, 55 আছে 3টি এবং সর্বশেষ 56 আছে 1টি। তো প্রিয় শিক্ষার্থী আমরা দেখতে পাচ্ছি এখানে যে 20টি আছে, আমাদের 20টি আছে কিনা দেখে নাও, 2 4 6 8 10 12 14 16 18 20। অর্থাৎ তোমার কিন্তু যে কয়টা উপাত্ত দেওয়া থাকবে তোমার কিন্তু সেই বিন্যস্ত করার পর সেই কয়টাই হতে হবে, গুণে দেখতে হবে। শিক্ষকরা কিন্তু এটা গুণে দেখে পরীক্ষার সময়, এই জন্য আমরা কিন্তু এটা গুণে দেখবো যে আমাদের ঠিক আছে কিনা, কোনো একটি সংখ্যা কম বেশি হলো কিনা বা কম হলো কিনা, তাই না? তাহলে প্রিয় শিক্ষার্থী তোমরা কিন্তু এই যে এটা সাজালে এটা ঊর্ধ্বক্রমে সাজিয়েছো, পরীক্ষা যদি অধঃক্রমণ আসলে বলে তাহলে কিন্তু এই পিছন থেকে তোমাদের আগে আসতে হবে। অধঃক্রম যখন বলবে তখন তোমাকে 56 আগে, তারপরে 55, তারপরে 55, তারপর 55 হবে। বড় থেকে ছোট, অর্থাৎ ঊর্ধ্বক্রম বললে ছোট থেকে বড় ক্রমে যেতে হবে, আর যদি অধঃক্রম বলা হয় তাহলে তোমাকে কি করতে হবে, বড় থেকে ছোট সাজাতে হবে। তারপরে সেক্ষেত্রে এটাকে তোমরা জানলে যে কিভাবে ওই অবিন্যস্ত পদটাকে বিন্যস্ত করা হয় বা সাজানো হয়, তাই না? তাহলে আমরা যদি এখন চাই যে এই যে অবিন্যস্ত পদ আছে বা এই যে আছে এটাকে আমরা গড় নির্ণয় করবো, এটা বা এটার মধ্যক নির্ণয় করবো, প্রচুরক নির্ণয় করব, তাহলে সেটা আমরা কিভাবে করতে পারি প্রিয় শিক্ষার্থীরা দেখে নাও। আমরা যদি এটা গড় নির্ণয় করি তাহলে গড় নির্ণয় সূত্র তোমরা জানো, উপাত্তের যোগফল, উপাত্তের যোগফল ভাগ মোট উপাত্ত। তাহলে তোমরা বুঝতেই পারছো 20 জন শিক্ষার্থী আছে, তাহলে মোট উপাত্ত আছে কতটি, বলতো 20টি। আর এই উপাত্ত সবগুলো যোগ করে যদি আমরা 50 যোগ 40 যোগ 45 যোগ 47 আমরা যোগ করে খাতায় দেখাতে পারি, বা তুমি রাফেও যোগ করে নিতে পারো। 50 যোগ 40 যোগ 45 47 যোগ 50 যোগ 42 যোগ 44 যোগ 44, তাহলে যে কয়টি আছে 20টি উপাত্ত তোমাকে যোগ করতে হবে, তাই না? তুমি যেটা যোগ করো তুমি এখনই কিন্তু যোগ করে এটা বের করতে পারছো। কত যোগ হচ্ছে যোগ করে দেখো, আমরা যোগ করে দেখি।
952। তাহলে পথের মোট যোগফল হচ্ছে 952। ভেরি গুড। দেখো 952 কিন্তু তুমি ক্যালকুলেটারে বা গ্রাফিক করে বের করতে পারছো। এটা যদি আমরা গড় করি 952 যদি আমরা 20 দিয়ে ভাগ করি তাহলে তুমি কত পাও? দেখো ভাগ করে 47.6। তাহলে এই যে তুমি গড় পেলে, এই গড় নির্ণয় করলে এই উপাত্তের, সেটা কত হলো দেখো তো? 47.6। অর্থাৎ যদি আমরা উপাত্তের যোগফলকে উপাত্তের সংখ্যাতে ভাগ করে আমরা কিন্তু সহজে কিন্তু গড় নির্ণয় করতে পারি। আমরা এখন মধ্যক নির্ণয় করি। দেখো মধ্যকটা কিভাবে আমরা নির্ণয় করব শিক্ষার্থীরা? আমি তোমাদেরকে সূত্র ব্যবহার করেছিলাম এবং বলেছিলাম যে মাঝামাঝি এই যদি জোড় হয় তাহলে মাঝামাঝি দুইটি পদের গড় করতে হবে আমাদের, আর যদি বেজোড় হয় তাহলে মধ্যম পদ নিলেই হচ্ছে। এখানে 20 জন শিক্ষার্থীটা দেওয়া আছে প্রিয় শিক্ষার্থীরা। তাহলে এই 20 জন শিক্ষার্থীর ক্ষেত্রে এটা জোড় সংখ্যা, এই জন্য আমরা মাঝামাঝি দুইটা, আমাদের 20-এর অর্ধেক কত? 10। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10। দেখো তো 10তম পদ পাচ্ছি আমরা 47, আর এই যে 11তম পদ 47। এবার আমরা দেখো দুইটা পদকে আমরা চিহ্নিত করেছি, মাঝের দুইটা পদ। এই পাশে গুনি আমরা দেখো 1 2 3 4 5 6 7 8 9। এ পাশে গুনি 1 2 3 4 5 6 7 8 9। এই দুটা পদ, মাঝের দুইটা পদ আমরা নিলে কিন্তু এ পাশেও 9টা, বাম পাশে এবং ডান পাশে দেখো 9টা আছে। অর্থাৎ এই দুটি পদ হচ্ছে মধ্যম পদ। এই মধ্যম পদ দুটির গড় আমরা করব 47 যোগ 47 ভাগ 2। অর্থাৎ এই মধ্যম পদ দুটির যোগফলকে দুটো ভাগ করলে কিন্তু তুমি সহজে কিন্তু মধ্যক পেয়ে যাচ্ছ প্রিয় শিক্ষার্থীরা। তথাপি তুমি সূত্র শিখেছি তোমাকে n/2 ও n/2 প্লাস অন্তম পদের সমষ্টি ভাগ 2। তুমি ওটা করার পরেও কিন্তু তুমি এই অবস্থা পাবে, এটা প্রাপ্ত হবে 47/2। সেক্ষেত্রে আমার কত হচ্ছে দেখো, আমরা এটা যদি গড় করি তাহলে পাচ্ছি 47। অর্থাৎ 47 যোগ করে আমরা যদি ভাগ করি তাহলে আমরা কত পাচ্ছি? গড় দেখো তো 47। তাহলে এই মধ্যক পাচ্ছি আমরা 47। আমাদের প্রচুরক করি দেখো তো, এই যে উপাত্ত তোমাকে দেওয়া আছে, প্রচুরকের সংখ্যা দেওয়া, যে উপাত্ত সর্বাধিক বার রয়েছে আমাদের কি 40 আছে 3 বার, 44 আছে 2 বার, 45 আছে 3 বার, 47 2 বার, 50 আছে 4 বার, 55 আছে 3 বার। তাহলে দেখো সর্বাধিক বার আছে কিন্তু 50, 4 বার আছে 50। যেহেতু 50 এখানে সর্বাধিক বার রয়েছে, তাহলে এই যে উপাত্ত তার প্রচুরক কত হবে বলতো? 50। এই তুমি গড়, মধ্যক বা প্রচুরক, এই যে দেখো এই সবগুলো মান কিন্তু কেন্দ্রীয় মানের দিকে পঞ্জীভূত হচ্ছে। মাঝামাঝি 47 50, দেখো 47 50 47 6 মাঝামাঝি মানের দিকে পঞ্জীভূত হচ্ছে। এই যে গড়, মধ্যক বা প্রচুরকের মান মাঝামাঝি বা কেন্দ্রীয় মানের দিকে পঞ্জীভূত হচ্ছে, এই জন্য গড়, মধ্যক বা প্রচুরক হচ্ছে এই যে তৈরি হচ্ছে, এটা হচ্ছে কেন্দ্রীয় প্রবণতার আদর্শ মান। কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে প্রিয় শিক্ষার্থীরা? আমরা জানতে পারলাম যে এই যে গড়, মধ্যক বা প্রচুরক, এই যে পরিসংখ্যান উপাত্তগুলো আছে, এই উপাত্তগুলোর মান, যে মানটা সেটা মধ্যবর্তী মানের দিকে পঞ্জীভূত হওয়ার যে প্রবণতা, এটাকে বলা হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা। এই কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ 3টি, গড়, মধ্যক এবং প্রচুরক, তাই না? তো প্রিয় শিক্ষার্থীরা, আমাকে জানতে পারছি যে এই যে গড়, মধ্যক ও প্রচুরক কিভাবে নির্ণয় করে এবং অবিন্যস্ত উপাত্ত কিভাবে বিন্যস্ত করে। আজকের আমাদের ক্লাসটা কিন্তু যে কিভাবে অভিন্ন অবস্থাকে বিন্যস্ত করা হয়, এটা কিভাবে সারণীবদ্ধ করা যায়, কিভাবে গড়, মধ্যক বা প্রচুরক নির্ণয় করা যায়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু এটাকে বিন্যস্ত করতে পেরেছি। এখন আমরা যেটা করব, এটাকে আমরা সারণীবদ্ধ করব। তাহলে দেখো, সারণীবদ্ধ করতে তোমাকে একটা সূত্র জানতে হবে। সূত্র হচ্ছে পরিসর। তাহলে পরিসরের সূত্রটি লিখে নাও, সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ 1। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখে নিচ্ছি পরিসর হচ্ছে সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ 1। সর্বোচ্চ সংখ্যা কত সময় দেখে নাও, 56। অর্থাৎ 56 হচ্ছে সর্বোচ্চ সংখ্যা, আর সর্বনিম্ন দেখো কত আছে, 40। অর্থাৎ 40 হচ্ছে সর্বনিম্ন সংখ্যা এবং এর সাথে যোগ হবে কত, 1। তাহলে সর্বোচ্চ বিয়োগ সর্বনিম্ন আমরা যদি বিয়োগ করি তাহলে কত হচ্ছে, 16 হচ্ছে। আর ওই সূত্রের 1, 16 আর 1 17। অর্থাৎ তুমি পরিসর পেলে কত বলো তো, 17। পরিসর হচ্ছে কোনো উপাত্তে, তাই না, সর্বোচ্চ এবং সর্বনিম্ন সংখ্যার বিয়োগফলের সাথে 1 যোগ করলে তুমি পরিসরের মানটা পেয়ে যাচ্ছ। এখন আমরা জানবো হচ্ছে এই যে শ্রেণী ব্যাপ্তি কাকে বলে এবং এই শ্রেণী সংখ্যা আমরা কিভাবে নির্ণয় করতে পারি। দেখো, শ্রেণী সংখ্যা আমরা কিভাবে নির্ণয় করব? পরিসরকে যদি আমরা শ্রেণীব্যাপ্তি দিয়ে ভাগ করি, তবে শ্রেণীব্যাপ্তি তুমি নির্দিষ্ট মান তোমার ধরনে আমরা এটা 5 থেকে 15 বা এর মধ্যে যে কোনো মান ধরতে পারি, 2ও ধরতে পারি, তাই না? 2টি শ্রেণীব্যাপ্তি 2ও হতে পারে। তারপরে শিক্ষার্থীরা, এই শ্রেণীব্যাপ্তি আমরা সুবিধাজনক
একটা ব্যবধান ধরে নিয়ে কিন্তু তুমি শ্রেণীব্যাপ্তি নিতে পারো। এর সর্বোচ্চ এবং সর্বনিম্ন দুটো মান থাকবে। তো শ্রেণীব্যাপ্তি আমরা ধরছি এক্ষেত্রে 5, 70কে তুমি 5 দিয়ে ভাগ করো, দেখো কি হয়। দেখো তো আমরা ভাগ করতে পারি 3 পাঁচা 15, তাই না? তাহলে আর 4 পাঁচা 20। এ দেখো 3.4, এটাকে আমরা পূর্ণ সংখ্যা, শ্রেণী সংখ্যা পূর্ণ সংখ্যা নিতে হবে। 3.4 অর্থাৎ আমরা 4টি। এই শ্রেণীব্যাপ্তি আমরা কত পাচ্ছি দেখো 4। তাহলে শ্রেণী সংখ্যা পাচ্ছি আমরা 4। পরিসরকে যদি আমরা শ্রেণীব্যাপ্তিতে ভাগ করি তাহলে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। অর্থাৎ তুমি কিন্তু এখানে 17/5 কি পরিসর, উপাত্তের পরিসর ভাগ শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান। এই শ্রেণী ব্যবধান কে আমরা পরিসরকে শ্রেণী ব্যবধান দিয়ে ভাগ করলে কিন্তু আমরা পেয়ে যাব শ্রেণী সংখ্যা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা শ্রেণী সংখ্যা এবং এই যে পাচ্ছি এটা আমরা পূর্ণ সংখ্যায় রূপান্তরিত করে নিতে হবে। তাহলে তোমরা জানতে পারলে যে কিভাবে পরিসর নির্ণয় করা হয় উপাত্তের এবং কিভাবে এটা দিয়ে আমরা সারণী তৈরি করতে পারি। একটু দেখে নাও। তুমি যখন সারণী তৈরি করবে তোমাকে কিন্তু খেয়াল করতে হবে এখানে আমাদের কয়টা আছে, শ্রেণী সংখ্যা কয়টা হবে, 4টি। তা তোমার এখানে সারণী তৈরি করতে দেখো, একটু খেয়াল করো সবাই। বোর্ডে আমরা 3টা ঘর রেখেছি। প্রথম ঘরে তুমি দেবা শ্রেণী ব্যাপ্তি, শ্রেণী ব্যাপ্তি। দ্বিতীয় ঘরে দেখছো তোমরা ট্যালি চিহ্ন। তোমরা কিন্তু পঞ্চম শ্রেণীতেও ট্যালি চিহ্ন সম্পর্কে পড়েছো প্রাইমারি লেভেলে। এবং তৃতীয় ঘরে তোমরা দিচ্ছ গণসংখ্যা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তুমি জানতে পারছো শ্রেণী ব্যাপ্তি, ট্যালি চিহ্ন এবং গণসংখ্যা সম্পর্কে। এখন শ্রেণী ব্যাপ্তি আমাদের কয়টা ঘর হবে দেখো, শ্রেণী 4টা ঘর তুমি বলেছো। এখানে আমরা কিন্তু 4টা ঘর পেয়েছি। তাহলে 4টা ঘর দেখো, প্রথম ঘরে সর্বনিম্ন মান আছে 40, ব্যবধান নিয়েছ 5। তাহলে 40 থেকে 44 আমরা গুনি, 40 কিন্তু গুনতে হবে। 40, 41, 42, 43, 44, দেখো 5টি তোমরা পাচ্ছ। 45 থেকে 49, দেখো এখান থেকে 5টি পাচ্ছ। 50 থেকে 54, দেখো 5টি। এবং 55 থেকে 59, এখানে তোমার 5টি। অর্থাৎ 5টি করে আমরা ব্যবধান নিয়েছি। এখন দেখো ট্যালি চিহ্ন আমরা যখন করব, 40 থেকে 44 মধ্যে কয়টা আছে একটু করে দেখি আমরা। 1, 2, 3, 4, 5, 6। দেখো এই যে 40 থেকে 44-এর মধ্যে 6টা কিন্তু তোমার আছে, মিল আছে, তাই না? তাহলে আমি ট্যালি যখন দেবো, দেখো তোমরা দেখো 4টির পরে 5টি হয়ে গেলে 5টার মধ্যে বাঁকা দাগ দিতে হবে এবং 6। এই গণসংখ্যা তোমার কত পাচ্ছ 6। এখন দেখো তো 45 থেকে 49 আমরা দেখে নিই। এই যে 45, 1টা 2টা 3টা 4টা 5টা, দেখো তো 5টা আছে। 49 পর্যন্ত 5টা আছে, 4 এবং এই যেটা বাকি করে 5 আমরা দিয়ে দিলাম। ট্যালির সংখ্যা দেখো 5টা আমরা কীভাবে আসছে তুমি দেখে নাও। এখন যদি আমরা 50 থেকে 54 করে দেখো তো 1, 2, 3, 4, 5, 5টি পাচ্ছি আমরা। তাহলে 50 থেকে 54 কটা পাচ্ছ, 4 এবং 1, 5। এই 5টি তুমি পেলে যে 50 থেকে 54-তে। 55 থেকে 59-এ কয়টা পাচ্ছ দেখে নাও। 55 থেকে 59, 1, 2, 3, 4, অর্থাৎ 4টি তুমি পাচ্ছ এখানে, দেখে নাও 4। এই যে 4 লিখলাম। তাহলে মোট তোমার কত হচ্ছে দেখো তো, গণসংখ্যা মোট হচ্ছে 4, 4, 10 আর 10 5, 10, 20, অর্থাৎ 20টি। অর্থাৎ এই 20 জনের যে গণসংখ্যার সারণী, এটা হচ্ছে গণসংখ্যা নিবেশন সারণী, গণসংখ্যা নিবেশন সারণী বা সারণীভুক্তকরণ বা সারণীবদ্ধকরণ তোমাদের পরীক্ষায় এসে থাকে। এই সারণীবদ্ধকরণ তোমরা কিন্তু করতে পারছো। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের সাথে কিন্তু আজকে যে অংশ আলোচনা করছি তোমাদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই অংশটা অবিন্যস্ত পত্রের গড়, মধ্য, পোচক নির্ণয় বা সারণী তৈরি করা, সারণী তৈরি করে গড় নির্ণয়, মধ্যক নির্ণয়, পোচক নির্ণয় আমরা আগামী ক্লাসগুলোতে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, এই যে তোমরা যে জানলে যে সারণী করে কীভাবে করা হয়, এখন আমি তোমাদের সাথে একটু আলোচনা করছি যে এই যে তোমরা তথ্যপত্র বা পরিসংখ্যান করো, এখানে কিন্তু তোমাদের গুরুত্বপূর্ণ একটি বিষয় তোমাদের খেয়াল রাখতে হবে। তোমাদের লেখচিত্র আসে গ নম্বরে বা খ নম্বরে 4 মার্কসের লেখচিত্র আসে। লেখচিত্র বা ডায়াগ্রাম সেটা কিভাবে করবে। তথ্যপত্রে লেখচিত্র উপস্থাপন একটি বহুল প্রচলিত পদ্ধতি। এতে উপাত্তগুলা বোঝা এবং সিদ্ধান্ত গ্রহণ করা সহজ হয়, উপাত্ত চিত্রাকর্ষক হয় বটে। প্রিয় শিক্ষার্থীরা, ষষ্ঠ শ্রেণীতে যারা আছো তারা কিন্তু রেখাচিত্র সম্পর্কে অর্থাৎ ডায়াগ্রাম রেখাচিত্র জানতে পারবে। যারা সপ্তম শ্রেণীতে আছো তারা আয়তলেখ সম্পর্কে জানতে পারবে এবং যারা অষ্টম শ্রেণীতে আছো তারা আয়তলেখ এবং পাইচিত্র সম্পর্কে কিন্তু লেখচিত্র সম্পর্কে তোমরা আঁকতে পারবে এবং ধারণা পাবে। এবং যারা নবম দশমে আছো তারা কিন্তু আয়তলেখ
কর্ণসংখ্যা বহুভুজ এবং অজীব রেখা প্রভৃতি আয়তনে সাজাতে পারবে। এই যে ক্রিকেট খেলা হয় বা বিভিন্ন তথ্যপত্র টেলিভিশনে দেখানো হয়, সেখানে কিন্তু এই লেখচিত্রে বহুল ব্যবহার করা হয়। তা প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু এই যে উপাত্তটা পেয়েছি বা সারণী তৈরি করেছি, এর থেকে যারা ষষ্ঠ শ্রেণীতে আছো তারা কিন্তু খুব সহজে কিন্তু এই রেখাচিত্র তৈরি করতে পারো। আমি একটি উদাহরণস্বরূপ তোমাদেরকে এটা দেখাচ্ছি, তোমরা একটু দেখে নাও। এই যে আমরা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ দুটা খণ্ডে ভাগ করছি। দেখো প্রিয় শিক্ষার্থী, এখানে কিন্তু তোমাদের উচ্চতা আছে, আমরা একটু লিখে ফেলছি। দেখো এই যে উচ্চতা আছে, দেখো আমরা যদি খেয়াল করি 40 আছে, দেখো 40 আছে, 42 আছে, 44 আছে, 45 আছে, 47 আছে, 50 আছে, 52, 55 এবং দেখো 56। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই উচ্চতাকে কিন্তু এক পাশে রাখছি এবং শিক্ষার্থী সংখ্যা আমরা রাখছি 1 2 3 4 5 6 আছে, দেখো সর্বোচ্চ জনসংখ্যা। তাহলে এদিকে আমরা দিচ্ছি উচ্চতা, শিক্ষার্থীর উচ্চতা এবং শিক্ষার্থী সংখ্যা এক্স অক্ষ বরাবর দিচ্ছি। যারা রেখাচিত্রটা ভয় পাও তাদের জন্য কিন্তু এই অংশটা দেখো 40 থেকে 40 কজন আছে, 40 উচ্চতা কজন আছে, অর্থাৎ এই যে আমরা ওজন 40 কেজি আছে কজনের, 3 জনের, 1 2 3, অর্থাৎ এই 3 40-এর সোজা আমরা 3 দিতে পারছি, দেখো 3 জনের আছে। এবং 42 কেজি দেখো কজন আছে, ওজন 42 কেজি 1 জনের আছে, আমরা 42 সোজা 1 দিতে পারছি। সবার থেকে আমরা দেখি এটা, যারা 44 দেখো 44 আছে কয়জনের, 2 জনের, 44 আছে, এই 44 আমরা 2 দিতে পারছি। এবং দেখো যাদের 45 আছে 3, দেখো 45 আছে কিন্তু 3-এর সোজা কিন্তু আমরা দিতে পারছি 45। এবং দেখো 47 আছে 2 জনের, 47 2 জনের আছে 47। এবং দেখে নাও এই যে 50 আছে কজনের, 4 জনের, 50 আছে 4 জনের। এবং এই দেখো 52 আছে কজনের, 1 জনের আছে 52, 1 জনের 52 আছে। এবং 55 আছে কজনের, 3 জনের 55 আছে, 3 জনের। এবং 56 আছে কজনের, 1 জনের 56 আছে। তো সেক্ষেত্রে এই যে আমরা কিন্তু রেখা চিত্র কিন্তু চাইলে কিন্তু আঁকতে পারছি, তাই না? এই যে রেখাচিত্র আঁকতে পারছি। আমরা যদি শিক্ষার্থী সংখ্যাকে ঘুরিয়ে আঁকি তাহলে কিন্তু আমরা রেখাচিত্র আঁকতে পারছি। যদি আমরা শিক্ষার্থী সংখ্যা এবং উচ্চতাকে একটু ঘুরিয়ে দিই তাহলে দেখো 42 44 42 40 42 44 45 47 50 52 55 এবং 56। এখানে তুমি দিলে 1 2 3 4 5 6 7 8। তো শিক্ষার্থীরা, আমরা কিন্তু এই যে সংখ্যা দিলাম, শিক্ষার্থী সংখ্যা দেখো 40 আছে কজনের, 3 জনে কিন্তু 40 আছে। তাহলে 42 আছে কজনের, দেখো 1 জনের 42 আছে। 44 আছে কজনের, দেখো 2 জনের, 2-এর সোজা আমরা দাগ দিলাম। 45 আছে কজনের, দেখো তো 3 জনের, 3-এর সোজা আমরা দাগ দিলাম। এবং 47 আছে কজনের, দেখো 2 জনের, 2-এর সোজা দাগ দিলাম। 50 আছে দেখো কজনের, 4 জনের, 4-এর সোজা দাগ দিলাম। 52 আছে কজনের, 1 জনের, তাই না? আর 55 আছে কজনের, দেখো 3 জনের। 56 আছে কজনের, 1 জনের। আমরা যেগুলো যোগ করি দেখো তো কি হয়, কিন্তু রেখাটা পাওয়া যাচ্ছে, এরকম একটা রেখা তুমি পাচ্ছ। তাহলে এটাই তোমাদের রেখাচিত্র। তাহলে আমরা এই যে দিলাম উচ্চতা আর যেটা দিলাম আমরা শিক্ষার্থী সংখ্যা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কিন্তু এই যে উচ্চতা এবং শিক্ষার্থী সংখ্যা দিয়ে তোমরা কিন্তু সহজেই কিন্তু এটা আঁকতে পারছ রেখাচিত্র। আমরা যদি আয়তলেখ আঁকি তাহলে কিভাবে এটা আয়তলেখ আঁকতে পারি প্রিয় শিক্ষার্থীরা? তো দেখে নাও, এই যে 0 থেকে 40 এই অংশটা কিন্তু তোমাদের নেই, দেওয়া নেই, 40 পর্যন্ত সংখ্যা নেই, ওজন কিন্তু কম, 0 থেকে 40-এর মধ্যে কেউ নেই। 40 থেকে 3 জনের, অর্থাৎ 3 পর্যন্ত আমরা টানতে পারি, দেখে নাও আয়তলেখ। আর এই যে 42 থেকে 44-এর মধ্যে দেখো কজন আছে, দেখো এই যে 40 থেকে 44-এর মধ্যে কজন আছে আমরা দেখি। 40 থেকে 44, এই দেখো 40, আমরা পুনরায় লিখি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে।
আমরা নিম্নমানটা নেব 40, 45, 50, 55 এবং 60। দেখে নাও সবাই এক্স অক্ষ। তাহলে 40 থেকে 52 মধ্যে কত আছে 6 জন, অর্থাৎ আমরা 6 জন নিচ্ছি। আর দেখে নাও যে 45 থেকে 49 থেকে কজন 5 জন, এই 5-এর সোজা নিচ্ছি। এবং 50 থেকে 54 আছে কতজন দেখো তো 5 জন। এবং সর্বশেষ দেখো 55 থেকে 59 কজন আছে 4 জন। তারপরে সেক্ষেত্রে এভাবে কিন্তু আমরা আয়তরেখা অঙ্কন করতে পারছি। এখানে আছে কি বলতো শ্রেণী ব্যাপ্তি, নিম্ন সীমা। আমরা কিন্তু আজকে শুধু বিচ্ছিন্ন নিয়ে আলোচনা করছি এবং শিক্ষার্থী সংখ্যা। এটা হচ্ছে তোমরা পড়লে আয়তলেখ, আর আগে যেটা সেটা হচ্ছে রেখাচিত্র। তো শিক্ষার্থীরা আমরা এই যে আয়তরেখা বা রেখাচিত্র সম্পর্কে কিন্তু আরও পরবর্তী ক্লাসগুলোতে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই বিষয়টা খুব ভালো করে প্র্যাকটিস করো বাসায় এবং এটা নিয়ে করতে থাকো। তোমাদের বইয়ে কিন্তু এরকম অনেক কাজ দেওয়া আছে এই টাইপের অঙ্কগুলো, তোমরা সেগুলো করে ফেলো, সেটাই তোমাদের বাড়ির কাজ। তো প্রিয় শিক্ষার্থীরা, ভালো থেকো সবাই, প্রত্যেকে নিজের যত্ন নিও। ধন্যবাদ সবাইকে।